হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন কামরুন নাহার রোমানা। পুরো অনুষ্ঠান জুড়েই রোমানা আপা আমাদের সাথে থাকবেন এবং তার আজকে জানা অজানা সকল তথ্য আমরা জানবো এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও আমরা রোমানা আপার কাছ থেকেই শুনবো। চলুন দর্শক, আর দেরি কেন, আমরা চলে যাই রোমানা আপুর কাছে। কেমন আছেন রোমানা আপু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি, কারণ মিষ্টি মেয়ে রোমানা আমাদের সাথে আছে। মাশাআল্লাহ, আপনাকে অনেক প্রিটি লাগছে। আপনাকে আপু, আপনার অনেক কথা আমরা শুনেছি, নাম শুনেছি, কিন্তু কখনো দেখা হয়নি। আচ্ছা আচ্ছা, তো আজকে আজকে দেখার সৌভাগ্য হয়েছে। থ্যাংক ইউ। খুব আপনাকে খুব প্রিটি লাগছে। মাই প্লেজার, মাই প্লেজার। আপনি তো অনেক আইটেম নিয়ে কাজ করছেন, খাবারের অনেক মজাদার মজাদার আইটেম। তো আমি চাই আপনি আপনার পরিচয়টা আমাদের দর্শকদের দিন এবং আপনার পেজের নামটাও। আসসালামু আলাইকুম, আমি কামরুন নাহার রোমানা। আমি শখের রান্নাঘরের মাধ্যমে বিভিন্ন খাবারের আইটেম নিয়ে কাজ করছি। তবে আমি শুনেছি আপনি চাপা শুটকির আচারে, মানে আচার আপনার সিগনেচার একটা আইটেম এবং খুবই চলে এটা। হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ এটা খুব চলে। আমার প্রায় প্রতি মাসে আমার 1-2 কেজি চাপা শুটকি, মানে আমার রেগুলার যারা কাস্টমার আছে তাদেরকে আমি দিচ্ছি। মানে আমার প্রচারণা কম থাকলেও আমি চাপার আচারটা আমার মানে ওনাদের লাগেই, যে আপু মেসেজ দিয়ে বলে যে আপু লাগবে, পাঠিয়ে দেন, এরকম। সবাই আপনার আচারের, চাপা শুটকির আচারের ভক্ত হয়ে গিয়েছে। দর্শক, আপনারাও যদি ভক্ত হতে চান সেক্ষেত্রে আমাদের আপুর কাছে, রোমানা আপুর কাছে অর্ডার করতে পারেন। আপুর পেজের নাম শখের রান্নাঘর এবং শখের রান্নাঘর 24 ঘন্টা খোলা। আপনি মেসেজ দিবেন, আপু ফ্রি থাকলে আপুর মডারেটর আছে এবং আরো সাপোর্টিভ অনেকে আছে, তারা যোগাযোগ করবে আপনার সাথে। ইনবক্স করতে পারেন, সেখানে মোবাইল নাম্বার দেয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, সেখানে কল করতে পারেন অথবা মেসেজও দিতে পারেন। আপুর ডেলিভারি ম্যান আছে, যথাসময়ে আপনার বাসার সামনে চলে আসবে মজাদার মজাদার সব ভর্তা এবং বিভিন্ন রকম ইয়ামি ইয়ামি ফুড। তো আমি জানতে চাচ্ছি আপনার শুরুটা কিভাবে হলো? মানে শুরুটা আপু একেবারে মানে শুনলে ঘরোয়া ভাবে, ঘরোয়া ভাবেও না, একেবারে মানে অপ্রস্তুত ভাবে আমি বলবো। আমি একদিন মানে ফেসবুকে স্ক্রল করতে গিয়ে, মানে আমার এটা কত সালে? এটা 2018 সালে। আচ্ছা আচ্ছা, মানে লাস্টের দিকে। তো আমার সামনে আসলো যে নকশি পিঠা কেউ সেল করেছে। তো আমি দেখি কি পিঠাগুলো অতটা ডিজাইন সুন্দর না। আমাদের ওইদিকে আবার একটা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নারায়ণগঞ্জ। আচ্ছা আচ্ছা, আমাদের এদিকে নকশি পিঠাটা হয় মূলত দুইটাই কেন্দ্র করে, বিয়ে বা বিভিন্ন সামাজিক প্রোগ্রামে তখন হয়। তো মানে আমার এই পিঠার ডিজাইন সুন্দর না, কিন্তু এই পিঠা সেল হচ্ছে, মানে আবার দামও দেখি ভালোই। তখন আপনার ভেতর থেকে খারাপ লেগেছে যে এরকম কেন এরা তৈরি করে, কেন আমার মতো সুন্দর করে, আমিও অনেক সুন্দরী মাশাআল্লাহ, তার মধ্যে আবার আমার পিঠাও সুন্দর, তো কেন নয়, আমি কেন নয় না? হ্যাঁ, তারপরে আপু আমি ওই গ্রুপে আমি মানে প্রতিবারই পিঠা ঈদের সময় যখন বানাতাম ছবি তুলে রাখতাম। তো পরের দিনই আমি একটা ছবি দিয়ে ফেসবুক মানে ওই গ্রুপটায় পোস্ট করি। পোস্ট করার পরে দেখা যায় এই কিছুক্ষণ পরে কিছু আপু আমাকে নক দেয় যে আপু পিঠা লাগবে কত করে। এখন আপনি তো শখের বসে একটা শৌখিন মানুষ হিসেবে আপনি ওইগুলো তুলেছেন, পোস্ট দিয়েছেন, কিন্তু ওরা আপনাকে উদ্যোক্তা বানিয়েই ছাড়বে। তারপরে আমি মানে দামটা আমি কি বলি যে কত হয়, আইডিয়া নেই, তারপরে এটা বলাও যাচ্ছে না যে হ্যাঁ এটা তো বলা যাবে না। তারপরে আমি একটা দাম আর একটু বললাম, বলার পরে বলতেছে ঠিক আছে আপু, মানে ফার্স্টে 2জন কাস্টমার আমার মানে কনফার্ম করে ফেলছে যে আপু পিঠা নিব। তো একজন 10 পিস, একজন 20 পিস। আচ্ছা আচ্ছা, তো ওইভাবে আপু শুরু করা, পরিচিতিটা হয়, পিঠা শিল্পী হিসেবে শুরুটা হয় আপনার। শুরুটা হ্যাঁ ওই অতটুকু পর্যন্ত সুন্দর ছিল, কিন্তু এর পরের কাহিনীটা সুন্দর না। কেমন কেমন যেমন ধরেন তখন মানে আমি তো আসলে অর্ডার নিয়েছি, আমি ডেলিভারিটা কিভাবে দিব?
আচ্ছা, আমি তো আসল জানি না বিষয়টা শখের তো বসে আমি বিজনেসও না মানে মনে মোটামুটি যে একজন করছে ঠিক আছে, মানে আমার কমিটমেন্টটা ছিল, আমি তো মানে কমিটমেন্ট করছি যে আমি এখন পিঠাটা আমি দিব। হ্যাঁ, আপনি যেভাবে হোক আসলে দিব। বুঝে উঠতে পারছেন না যে এটা আসলে কি আপনি বিজনেসের দিকে আগাচ্ছেন কিনা, হ্যাঁ, এটা কি হ্যাঁ। আসলে রিয়েল অর্ডার কিনা। মানে আপনি একটা বলেছেন, কথা দিয়েছেন, কথা অনুযায়ী পিঠাটা হ্যাঁ, যাবে, কিন্তু যাবে। কে নিয়ে কে যাবে, নিয়ে যাবে? বিষয়টা এখানে। আমার কোনো কুরিয়ার সার্ভিস কোনো কিছুই আপনার আমার তো পরিচিত পরিচয় না। ছিল না। তারপরে হাজবেন্ডকে রিকোয়েস্ট করলাম যে তুমি একটু সবাই ঘুরে ফিরে হাজবেন্ডের উপরে দিয়ে চাপিয়ে দাও। দেয়। তো উনি মানে যে ঠিক আছে আমি দিয়ে দিলাম, কিন্তু সামনে কিন্তু করা যাবে না। হুম হুম হুম। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো তো উনি মানে বাসার কাছাকাছি ছিল, উনি ওই জন্য পেরেছে আর কি হ্যাঁ, উনি। হ্যাঁ, যাই হোক, তাও তো আপনাকে হেল্প করেছেন। হেল্প করেছে। কিন্তু পরের কাহিনীটা বললাম না যে অনেকটা মর্মান্তিক, হ্যাঁ। যে আমার ওই পিঠার ডিজাইন দেখে পিঠা দেখে আমার আরো অর্ডার আসে। তা আমিও অর্ডার নিই, মোটামুটি 100 পিঠার অর্ডার আচ্ছা, সব এখন মিলে। তো এটা এখন কয় দিনের মধ্যে দিতে এটা হয়েছে আপনার? মানে ওই 100 পিঠার অর্ডার যেটা সেটা আমার 15 দিনের মধ্যে। 15 দিন। হ্যাঁ, আচ্ছা 15 আচ্ছা। দিনের মধ্যে। তারপরে হাজবেন্ডকে বলার পরে যে না তোমাকে নিষেধ করছি কেন শুরু করলা, মানে উনি আমাকে করতে দিবে না তো দিবেই না। ভাবছে এটা একটা ঝামেলা, একটা হ্যাজার্ড, এটা চিন্তা করে হ্যাঁ। মানে উনি ভাবছে কে নিয়ে যাবে, আর নিয়ে আপনি যাবে। ঘরের কাজ করে আবার এগুলো করবেন, হ্যাঁ, মানে আপনিও বাচ্চা ছোট তখন, হ্যাঁ মেয়েটার আচ্ছা, বয়স 6 বেবিরাও মাস, ছোট, হ্যাঁ। মানে অনেক প্রতিকূল পরিবেশ দেখে হ্যাঁ, সে চিন্তা করে উনি আর চাচ্ছে না। তারপরে আমার ওই 100 পিঠা কিন্তু আমি ডেলিভারি দিতে পারি নাই। আমার ও, ডাইনিং এর আচ্ছা। টেবিলের উপর মানে থেকে পিঠাগুলো নষ্ট হয়েছে বলতে তখন মানে ওহো, তুমি এটা এটা তো করতে পারবা না। তো আমিও জিদ করে যে পিঠা গুড়ের শিরায় দেই নেই, আমিও মানে বাসায় খাবো এরকম মানে করিনি। তারপরে উনি শেষ পর্যন্ত আর কি যে আস্তে আস্তে বিভিন্ন উদ্যোক্তা আপুদের গল্প শোনাইছি, যে না দেখো আপুরা কত কষ্ট করে, ওনাদের তো কোনো কিছুর অভাব নেই, তারপরও করতেছে একটা মেয়ের পরিচিতি, আর একটা পরিচিতি হোক সমাজে, সে কিছু করুক। তো আস্তে আস্তে উনি এটা দেখে যে ঠিক আছে, মানে অনেকটা সময় লাগছে। তারপরে উনি যখন, কিন্তু আপনি হাল ছাড়েননি। আমি হাল ছাড়িনি। আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু এই কাজটা আমি পারি, আমার প্রচুর পরিমাণে ধৈর্য আছে, আমার মোবাইলে অ্যাক্টিভ থাকতে হয়, বাচ্চাদের সামলাচ্ছি, তারপর আমার সংসারে কাজ করিও যেহেতু আমি করার ইচ্ছাটা আছে, আমি করব না কেন, আমি করব, কিন্তু তার সাথে ঝগড়া করে না, তাকে অনেকভাবে বুঝিয়ে তারপরে আমি আমার বিজনেসটা আস্তে আস্তে বাহ। সামনের দিকে এগিয়েছি। দর্শক শুনলেন তো আমাদের আপা কি বললেন, ওনার অনেক বাধা এসেছে, পারিবারিক বাধাটাই বেশি ছিল। প্রিয় দর্শক, আপনারা শুনলেনই প্রিয় কামরুন নাহার রোমানা আপার কথাগুলি। উনি কিন্তু মানে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। প্রথম চ্যালেঞ্জ ছিল ওনার হাজবেন্ড ওনাকে করতে দিবে না, কারণ ভাবছে উনি এটা হ্যাজার্ড, এবং আপা পিঠা তৈরি করলেন কিন্তু সেটা ডেলিভারি দিতে পারলেন না, এবং পুরা পিঠাটাও উনি তৈরি করলেন না কারণ সেটা ডেলিভারি দেয়া যাবে না। এভাবেই কথা হয়েছে ওনার পারিবারিকভাবে, কিন্তু উনি হাল ছাড়েননি। উনি ওনার হাজবেন্ডকে এবং পরিবারকে বোঝানোর চেষ্টা করেছেন প্রতিনিয়ত যে না, সবাই করছে, কত কষ্ট করে করছে, আমিও করব, আমিও করতে চাই, আমি আমার নিজের একটা পরিচয় তৈরি করতে চাই, নিজের যে আইডেন্টিটি সেটা ক্রিয়েট করতে চাই। এবং এক অবস্থায় গিয়ে ওনার হাজবেন্ড কিন্তু জিনিসটা বুঝলো, মানে উনি যদি হালটা ছেড়ে দিত সেখানে, তাহলে আজ আর উনি এভাবে আমাদের সামনে এসে আর কথা বলতো না, হয়তো অন্য কোনো সেক্টরে থাকতো বা হাউসওয়াইফ হয়ে থাকতেন। কিন্তু উনি ওই দিন হাল ছাড়েনি বলে উনি বোঝাতে সক্ষম হয়েছে, এবং উনি ক্রমাগত করে গিয়েছেন ওনার কাজ, যে আজ তাই উনি একজন সফল উদ্যোক্তা। তো বন্ধুরা, আমাদের লাইফে অনেক আপস অ্যান্ড ডাউন আসবে, অনেক কটু কথা, অনেক মন্তব্য আসবে, নেগেটিভ পজিটিভ, আমাদের এই সব কিছু নিয়েই কিন্তু চলতে হবে। অনেক সময় সাপোর্ট পাবো, অনেক সময় পাবো না। হ্যাঁ, সব কিছু আমাদেরকে পজিটিভলি নিতে হবে, এবং যা হবে ভাববেন এটাই ঠিক। সো আমরা সেটাকে পজিটিভ এনার্জি হিসেবে নিয়ে আরো 10 ধাপ উদ্যম গতিতে যেমন আপা গিয়েছেন সেভাবে আমরা চলে যাব। উনি কিন্তু মন খারাপ করে ঘরে বসে নেই, উনি ওইটাকে ভাবছে না এটাকে আমি হাতে আনবো, এবং উনি পেরেছেন। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, আপনি পারেন, আমি কেন পারবো না, এই মনোভাবও থাকতে হবে। মাঝে মাঝে একটু জিদ, ভালো জিদ কিন্তু ভালো,
যেমন আপু যে জিতটা করেছেন এটা ভালো জিদ আমি বলবো, এবং সেটার ফলও কিন্তু পেয়েছেন। পেয়েছি আলহামদুলিল্লাহ। যেমন এই যে আজকে আমি এখানে এসেছি, সেটা কিন্তু আমার হাজবেন্ড নিয়ে আসছে। তাই হ্যাঁ, দেখেন কতটা পজিটিভ উনি এখন। কতক্ষণ মানে আরো আগে প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল, উনি আমাকে যে কতক্ষণ লাগবে ঠিক আছে উনি নিচেই বসে আছে। ও এখনো বসে আছে, বাহ চমৎকার। তো আপনি কি কি ধরনের খাবারের দিকে বেশি মানে ফোকাস করছেন, যে কাস্টমারদের চাহিদা অনুযায়ী আপনি খাবার তৈরি করছেন, এগুলো আইটেমগুলোর নাম যদি বলতেন। হ্যাঁ, আইটেমগুলোর মধ্যে আমার মানে বর্তমানে যেসব খাবারগুলো আমার পেজ থেকে যাচ্ছে আপু, পিঠাটা তো সবসময় যাচ্ছে, তাছাড়া আমার কিছু আইটেম যেমন আচার আইটেম বলতে হলো মানে শুটকির আচার, বিভিন্ন রকমের শুটকির আচার। ও মানে এক রকম না শুধু চাপা শুটকি না, আপনি আরো অনেক। তো ওই শুটকিগুলো আসলে কি কি শুটকি? ওই শুটকিগুলো যেটা রেগুলার আইটেম, লুইট্রা শুটকির, নোনা শুটকির আচার, তারপর চিংড়ি শুটকির আচার। এগুলো কি টক মিষ্টি ঝাল না শুধু টক? ঝাল। ও এখানে মিষ্টি কোনো নেই। আচ্ছা, এটা একটু ভালো করেছেন, না হলে কিন্তু হজমের একটা ব্যাপার থাকে, একটা গ্যাসের ব্যাপার থাকে, গ্যাস্ট্রিকের প্রবলেম যাদের তাদের প্রবলেম হতে পারে। তো মেনু তৈরি করার সময় আসলে কোন বিষয়গুলো আপনি সবচেয়ে খেয়াল রাখেন? আমি সব সময় আমার একটা মেনু তৈরি করার সময় আমার ভালো সবকিছু আমাকে ভালো দিতে হবে, ভালো পণ্যটা দিয়ে আমি একটা মেনু তৈরি করব, যেন আমার কাস্টমার সন্তুষ্ট থাকে, কাস্টমারের ফিডব্যাক ভালো থাকে, সেই চিন্তা মাথা রেখে আমি আমার মেনু তৈরি করি। তো কাস্টমারের রিভিউ কেমন? কাস্টমারের রিভিউ আপু আলহামদুলিল্লাহ ভালো। আমার দেখা গেছে যে আমার প্রথম থেকে আমার মানে কাস্টমাররা আমি বলি আমার লক্ষ্মী, কারণ তাদের রিভিউ দেখে আমার অনেক কাস্টমার আসে। বা এক কাস্টমার ঠিক আছে এই তো জ্বর আসছে, ঠিক আছে ওই পেজে যা চাপা শুটকির আচারটা নিয়ে নে, এরকম যে মানে জ্বর আসুক মুখে অরুচি যে এই আপুর কাছে যা, একটু ঝাল ঝাল মজা লাগে কিন্তু হ্যাঁ এরকম মানে কাস্টমারের রিভিউ আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো আপনার যে বিজনেসটা করছেন এই অনলাইন না অফলাইন বেস বেশি, মানে বেশি অর্ডারটা আসলে অনলাইন না অফলাইনে আসছে? আমার দুটো সাইড থেকে আসে আপু। যেমন আমার একটা ক্যাটাগরি আছে অফলাইনের, ওনারা দেখা যায় মানে আমার বাবার বাড়ি এলাকার বিশেষ করে, যে আমি কখন যাব সেই সময়টায় হলো আগে অর্ডার করে রাখে যে যখন আসবা ডেলিভারি চার্জ লাগবে না, যখন আসবা এটা বানাই নিয়ে আসবা, বা আমি ওখানে গেলে ওটা আমি বানাই দিই। মানে অফলাইন ক্রেতাগুলো আমার এরকম। ঢাকায় আছে কিছু যে ওনারা অফলাইনেই পছন্দ করে আর কি, মানে পরিচিত ওইভাবেই নেয়। আর অনলাইন তো বিজনেসটা শুরুই অনলাইন দিয়ে, অনলাইনের। তো আপনার যে গ্রাহকগুলো নেয় তারা আসলে কোন ক্যাটাগরির, মানে কি চাকরিজীবী বেশি নিচ্ছে নাকি গৃহিণীরা নাকি স্টুডেন্টরা বেশি লাইক করে? আমার সব ক্যাটাগরির কাস্টমার আছে আপু আলহামদুলিল্লাহ। যেমন আমি স্টুডেন্টের কথাই বলি, যে কিছুদিন আগে ঢাকা মানে ভার্সিটির রোকেয়া হলের এক আপু, উনি আমার থেকে 3 বছর যাবত রেডি টু কুক ইট যে আচারগুলো আছে, গরুর মাংসের আচার, মুরগির মাংসের আচার, শুটকির আচার, যে এগুলো উনি নিয়ে রাখে। মানে স্টুডেন্ট বেস আমার একটা কাস্টমার আছে, কয়েকজন আছেন, যে ওনারা দেখা যায় চাইলেও বাসায় গিয়ে না তখন এটা দিয়ে খেয়ে নিল ভাতটা, এটা দিয়ে খেয়ে নিল। এটার মেয়াদকাল কতদিন? মেয়াদকাল আপু মানে শীতকালে হলো মানে 15 থেকে 20-25 দিনের মতো, কারণ 25 দিন তো আর বাড়তি কিছু অ্যাড করি না। মানে আপনি কোনো কেমিক্যাল বা কোনো রাসায়নিক কিছু তো ব্যবহার করছেন না? আচ্ছা, এটা শুধুমাত্র 15 থেকে 20 দিন, মানে এরকম আপনি বলেই দেন না নাকি লেখা থাকে আপনার প্রোডাক্টের উপর? 15 থেকে 20 দিন। আর তেলে ডুবানো যে আচারগুলো যেমন গরুর মাংসের, মুরগির মাংসের আচার, এগুলো মানে মোটামুটি দীর্ঘদিন থাকে, তেলের নিচে ডুবানো থাকে, সমস্যা হয় না। শুটকির যে আচারগুলো ওগুলো তো আপু মানে এর বেশি দিন থাকে না। যে কোনো একটা আচারের রেসিপি আমাদের দর্শকদের সাথে শেয়ার করুন। মানে শুটকির আচারটা শেয়ার, হ্যাঁ অবশ্যই শুটকির আচারটা অবশ্যই শেয়ার করব, যেহেতু আমার আপু সম্মানিত আপু বলেছেন, অবশ্যই আমি শেয়ার করব। 50 গ্রাম চাপা শুটকি, আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো, পেঁয়াজ রসুন সেটা পরিমাণ মতো, পেঁয়াজটা একটু বেশি লাগে। দুটাই কি বাটা পেঁয়াজ আর রসুন? পেঁয়াজ রসুন বাটা আপু, মানে এই আচারের মূল স্বাদটাই আসে বাটা মশলা থেকে। আচ্ছা, মরিচটা তো অতটা বাটা যায় না, মরিচটা যে ফাঁকিটাই ব্যবহার করি। তো প্রথমে তেল দিয়ে আমি 2টা তেজপাতা দেই,
তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে, তারপরে চাপা শুটকি তো বেটে নিই আমি। ও আচ্ছা, পুরাটাই বেটে নেন? হ্যাঁ, পুরাটাই বেটে নিই। এটা ক্লিন করে তারপরে কি টেলে নেন? না, টেলে নিই না, ক্লিন করে শুটকিটা ভালো করে ক্লিন করে তারপরে বেটে তারপরে মশলার মধ্যে আমি দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, ভুনা করেন? হ্যাঁ, ভুনা করি। তো ওইভাবেই আপু ভুনা করে যখন একেবারে মাখো মাখো হয়ে যায়, লেগে আসবে, তখন নামিয়ে ওইভাবে পরিবেশন করা যাবে। আচ্ছা, এটা কি সরিষার তেল দিয়ে তৈরি করেন? না আপু, আমি সরিষার তেল দিয়ে এখন করি না, আগে করতাম। দেখা যায় অনেক কাস্টমাররা পছন্দ করছেন না, তো এর মধ্যে পাঁচফোড়ন মানে এগুলা কি দেয়া হয়? আমি আর কোনো কিছুই ব্যবহার করি না, শুধু সামান্য একটু ভিনেগার ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, এটা কিছুই ব্যবহার করি না। আচ্ছা, মানে শুধুমাত্র হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে আপনার তেজপাতা ফোড়নে দিয়েছেন, আর সয়াবিন অয়েলটা ইউজ করেছেন, আর হচ্ছে রসুন আর পেঁয়াজ বাটা, জাস্ট। খুবই সিম্পল আপনার রেসিপি, কিন্তু অনেক টেস্টি হয়, কারণ আপনি যে চাপা শুটকির যে ঘ্রাণটা সেটা রেখেছেন। পাঁচফোড়ন দিলে, আমি ওটা জানতে চাচ্ছিলাম, পাঁচফোড়ন দিলে সেই ঘ্রাণটা কিন্তু থাকবে না, সেজন্য সবাই অনেক পছন্দ করে। আর সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে আপনি এটা ভুনতে ভুনতে এমন একটা পর্যায়ে নিয়ে আসেন যে এটা আচার হিসেবে অনেকদিন সংরক্ষণ করা যায়, মানে আচারের মতোই সংরক্ষণ করা যায়। হ্যাঁ, এই জন্য এটার নাম আপনি আচারটা দিয়েছেন, এবং তার সাথে যোগ করেছেন ভিনেগার দিলে কিন্তু অনেকদিন সংরক্ষণ করা যায়। সো দর্শক, আপার আচারের রেসিপিতে আপনি পেয়ে গেলেন। আসলে আচার বলতে এখানে সংরক্ষণ করার বিষয়টা আসছে, এবং সরিষার তেল আপনারা চাইলেই কিন্তু সরিষার তেল ব্যবহার করতে পারেন নিজেদের খাওয়ার জন্য, কিন্তু যখন আপনি বিজনেস আকারে নেবেন, আপু বলছেন অনেকেই সরিষার তেলের ঘ্রাণটা পছন্দ করেন না, তো সেক্ষেত্রে আপনারা যখন অর্ডার করবেন আপুকে বলে দিবেন যারা সরিষার তেল দিয়ে অর্ডার করতে চান আপু এটা অ্যাড করে দেবে, আর যারা না চান তো আপু নিজের মতো করে তৈরি করে দেবে। তো আপু, আসলে আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠানে এসে? আমি মানে ফার্স্টে খুব নার্ভাস ছিলাম, এখন অনুষ্ঠানের লাস্ট পর্যায়ে মনে হচ্ছে আরেকটু গল্প করি। খুব ভালো লাগছে না? ভালো লাগছে আপু। হ্যাঁ, আসলে আপনার এই মানে কথা, আপনার জীবনের গল্প, ছোট ছোট আশাগুলো পূরণ হওয়া, এটা আমাদের নতুন উদ্যোক্তাদের জন্য অনেক অনুপ্রেরণা দেবে। অনেকেই যারা ভয় পাচ্ছিলেন যে আমরা এই সেক্টরে আসবো কি আসবো না, আজ যদি আমাদের এই অনুষ্ঠানটা তারা দেখেন তাহলে কিন্তু তারা একটা আলাদা শক্তি পাবেন। যেমন আপনি আপনার নিজের শক্তি ছিলেন, আজ আপনার এই গল্প শুনে অনেকেই আসবেন আমাদের এই সেক্টরে। তো আপনি অনেক ভালো থাকবেন, আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। ইনশাআল্লাহ আপু, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এবং আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।